জানালার পাতলা পর্দা ভেদ করে সকালের সূর্যালোক ধীরে ধীরে কক্ষের মেঝেতে এসে পড়েছে। এক সরু আলোর রেখা নিঃশব্দে এগিয়ে এসে থেমে গেছে রুদ্রের মুখমণ্ডলের ওপর। সেই কোমল উষ্ণ স্পর্শেই যেন তার নিদ্রার আবরণ ক্রমে সরে যেতে লাগলো। রুদ্র কপাল কুঁচকে অস্বস্তি ভরে চোখ মেলল। প্রথমে দৃষ্টি অস্পষ্ট ছিল, তারপর ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে লাগলো। চোখ সরাসরি গিয়ে পড়ল দেওয়ালে ঝোলানো ঘড়িটির দিকে। কাঁটা তখন 8টা ছুঁয়েছে। এক ঝটকায় তার ভেতর বিস্ময়ের সঞ্চার হলো। এত দেরি? প্রতিদিন তো ঠিক 7টার মধ্যেই দোলা তাকে ডেকে তোলে। এ যেন তার অভ্যেসে পরিণত হয়েছে। রুদ্রের জিমে যাওয়ার সময়ের প্রতি সে বরাবরই অদ্ভুত রকম যত্নশীল ছিল, অথচ আজ সেই নিয়মের বোধতয়। রুদ্রের কপালের ভাঁজ আরো গাঢ় হয়ে উঠল। বিস্ময়ের জায়গায় দ্রুতই স্থান নিল বিরক্তি, আর সেই বিরক্তি রূপ নিল ক্রোধে। তার মনে অজান্তেই একরাশ তিক্ত চিন্তার উদ্ভব হলো। আজকাল কি এতটাই গাফিলতি শুরু করেছে সে? অভ্যন্তরীণ ক্ষোভে রুদ্রের চোয়াল শক্ত হয়ে এলো। মনে মনে যেন এক প্রকার প্রতিজ্ঞাই করে ফেললো, আজ দোলাকে কয়েকটা থাপ্পড় দিয়ে তারপর জিজ্ঞাসা করবে কেন ডেকে দিল না। তারপর রুদ্র আর কোনো কিছু ভাবলো না, না চারপাশে দৃষ্টি বুলালো। বেডে থেকে উঠে সরাসরি দ্রুত পদক্ষেপে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তার চলার ভঙ্গিতে ছিল স্পষ্ট অস্থিরতা, আর মনে জমে উঠেছিল অজানা এক বিরূপতা, যার উৎস সে তখনও সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারেনি। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে বাইরে এলো রুদ্র। ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে, মুখে ক্লান্তির ছাপ এখনো স্পষ্ট, কিন্তু তার চেয়েও স্পষ্ট হয়ে উঠল এক অদ্ভুত অস্বাভাবিকতা, যা কক্ষে পা রাখতেই তাকে গ্রাস করলো। তার দৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে গিয়ে পড়ল বেডের ওপর, আর ঠিক সেখানেই থমকে গেল। প্রতিদিনের মতো আজ সেখানে তার প্রয়োজনীয় পোশাক, ঘড়ি, পারফিউম কিছুই সযত্নে সাজানো নেই। বিছানাটি যেন নির্জন, অনাড়ম্বর, অচেনা। এক মুহূর্তেই রুদ্রের মনে এক অদ্ভুত শূন্যতার সঞ্চার হলো, এক ধরনের অজানা ফাঁক, যার ব্যাখ্যা সে নিজেই খুঁজে পেল না। সে যেন হঠাৎ করেই সচেতন হয়ে উঠল। সকালে উঠে সে একবারও দোলার মুখ দেখেনি। কোথায় গেল মেয়েটা? প্রশ্নটি হঠাৎ করেই তার মনের ভেতর প্রতিধ্বনিত হলো, কিন্তু পরক্ষণেই নিজের এই ভাবনার উপরেই সে বিরক্ত হয়ে উঠল। কপাল কুঁচকে প্রায় নিজেকেই তিরস্কার করে বলল, আজব, মেয়েটাকে তো আমার একটুও ভালো লাগে না, বিরক্ত লাগে। তাহলে এসব ভাবছি কেন? তার ভেতরের অস্থিরতাকে অস্বীকার করতে চাইল সে। কোথায় আর যাবে? এই বাড়িতেই আছে। ওর কি আর যাওয়ার জায়গা আছে? নিজেকেই যেন মুক্তি দিয়ে বোঝাতে লাগলো রুদ্র, যদিও সেই যুক্তির ভেতরে কোথাও এক অদৃশ্য সংশয় রয়ে গেল। এই সব ভাবতে ভাবতেই সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলেও মনটা যেন অন্য কোথাও আটকে আছে। ঠিক সেই মুহূর্তেই তার চোখ হঠাৎ সরে গেল পাশের ছোট্ট টি টেবিলের দিকে। সেখানে সযত্নে ভাঁজ করে রাখা একটি কাগজ, দেখতে অনেকটাই চিঠির মতো। রুদ্র চিঠিটি হাতে তুলে নিতেই ভ্রু কুঁচকে গেল তার। কাগজের ভাঁজে জমে থাকা অজানা ভার যেন তার আঙ্গুলের ডগা পর্যন্ত শীতলতা ছড়িয়ে দিল। ধীরে ধীরে সে চোখ নামালো লেখার দিকে, আর শুরু হলো পাঠ। প্রিয় রুদ্র চৌধুরী, জানি আমার এই পত্র আপনাকে বিস্মিত করবে। হয়তো আপনি ভাববেন এ কেমন অপ্রত্যাশিত সাহস, কিন্তু সত্যি বলতে কি আমি নিজেও জানি না কেন আমি আজও আপনাকে নিয়ে এত গভীরভাবে ভাবি। আপনি আমাকে অবহেলা করেছেন, অপমানের ভারে নত করেছেন, কখনো কখনো কঠোর বাক্যে হৃদয় ক্ষতবিক্ষত করেছেন, আবার কখনো মারধর করেছেন। তবুও আশ্চর্যের বিষয়, আমার অন্তরের কোনো এক গোপন কোণে আপনি আজও একইভাবে বিরাজমান। মানুষ বলে ভালোবাসা নাকি যুক্তির বাইরে এক অদৃশ্য টান, আবার কেউ বলে তা অভ্যেসের মতো ধীরে ধীরে হৃদয়ের শেকড় গাড়ে। কিন্তু আমার ক্ষেত্রে যেন এই দুয়েরও অতিরিক্ত কিছু ঘটেছে। যেদিন আপনার নামে আমি 3 কবুল উচ্চারণ করেছিলাম, সেদিন থেকেই আমার সমস্ত অস্তিত্বের ভেতর আপনি এক অদম্য অধিকার নিয়ে প্রবেশ করেছিলেন। তাহলে বলুন, রুদ্র মানুষ কি কেবল প্রতিদান পাওয়ার জন্যই ভালোবাসে? যদি তাই হয়, তবে আমার হৃদয় কেন প্রতিনিয়ত একতরফা অপেক্ষায় ক্লান্ত হয়েও আপনাকে ছাড়তে পারেনি? আপনার চোখে আমি কখনো মানুষ ছিলাম কিনা জানি না, হয়তো ছিলাম কোনো বোঝা, কোনো অপ্রয়োজনীয় উপস্থিতি। কখনো কখনো মনে হয়েছে আমি কি তবে ভালোবাসার যোগ্যই নই? আরে মানুষ তো তার পোষা প্রাণীকেও ভালোবাসা দেয়, অথচ আমি সেই সামান্য ভালোবাসাটুকুও পাইনি। হয়তো সত্যিই আমি আপনার জীবনের কোনো প্রয়োজনীয় অধ্যায় ছিলাম না, অথবা ছিলাম কেবল একটি ভুল সংযোজন, যাকে আপনি মুছে ফেলতে চেয়েছেন বারংবার। আজ আমি
চলে যাচ্ছি এমন এক নীরব প্রস্থানে যেখানে ফিরে আসার কোনো দাবি নেই, কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশা নেই। দোলা নামক সেই অদ্ভুত উপস্থিতি যা আপনি ঝামেলা অলক্ষী ভেবেছেন, সে আজ নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার কোনো অভিযোগ নেই আপনার বিরুদ্ধে, অভিযোগ কেবল নিজের বিরুদ্ধে, এই হৃদয়ের বিরুদ্ধে যে এত অপমানের, এত মারধর পরেও আপনাকে ভালোবেসেছি। কঠিন বাস্তব তো এটাই, মৃত্যু নির্ধারিত জেনেও জন্ম নিলাম, আপনাকে পাবো না জেনেও আপনার প্রতি মুগ্ধ হলাম। আপনি আমাকে আত্মসম্মানহীন ভেবেছিলেন, কিন্তু আমি জানি ভালোবাসার প্রকৃত সংজ্ঞাই আত্মসম্মান হারানো নয়, বরং আত্মার গভীরতম স্তর পর্যন্ত নিবেদন করা। পৃথিবীর চোখে হয়তো এটাকে দুর্বলতা, ন্যাকামো কিংবা অবিবেচনা বলা হবে, কিন্তু সেই পৃথিবী আবার একদিন নিঃশব্দে স্বীকার করতে বাধ্য হবে ভালোবাসা আসলে যুক্তির বাইরে এক অদৃশ্য বন্দি দশা। আমি আপনাকে ভালোবেসেছি নীরব সহ্য শক্তির সমস্ত সীমা অতিক্রম করে। প্রতিটি অবহেলা, প্রতিটি আঘাত, প্রতিটি অবজ্ঞাকে আমি নিজের ভেতরে গিলে নিয়েছি এক নিঃশব্দ আর্তনাদের মতো। তবুও আমি ভেঙে পড়িনি, বরং প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলেছি সেই ব্যথার ভেতর থেকেই। কিন্তু এই দোলা আর আগের মতো থাকবে না। নরম মাটির মতো আমি এটা প্রতিনিয়ত পুড়িয়া আপনি যে ইটে রূপান্তর করেছেন, সেই ইটের টুকরোতেই আপনি একদিন আহত হবেন। আমার কথা মিলাইয়া নিয়ান। নিয়তি যদি কোনোদিন আবার আমাদের মুখোমুখি দাঁড় করায়, তবে আপনি দেখবেন সেই একই দোলা আর নেই। সে হয়ে উঠেছে অন্য এক অস্তিত্ব, অন্য এক নির্মম আত্মজাগরণ। এটি কোনো অভিমান নয়, কোনো হুমকিও নয়, এটি কেবল বাস্তবতার নিঃশব্দ ঘোষণা। কারণ সময় বদলাবে। এটি আপনার ভাষায় অলক্ষী দোলা। চেতনার ফেরায় সেই অনিশ্চিত মুহূর্তেই ধীরে ধীরে চোখ মেলল দোলা। প্রথমে সবকিছুই তার কাছে অস্পষ্ট লাগছিল, দৃষ্টি ঝাপসা, মাথা ভারী, আর চারপাশ যেন এক অচেনা আবরণে ঢাকা। কিছুক্ষণ সে নির্বাক দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে রইল, যেন স্মৃতির ছেঁড়া টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছে। কিন্তু একটি প্রশ্নই বারবার তার মনে ধাক্কা দিচ্ছিল, আমি কোথায়, কিভাবে এখানে এলো? ঠিক তখনই এক নরম মৃদু কণ্ঠস্বর তার চিন্তার জট ভেঙে দিল। আরে তোমার জ্ঞান ফিরেছে? কণ্ঠস্বরের উৎসের দিকে তাকাতেই দোলার দৃষ্টি স্থির হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, পরনে প্যান্ট ও শার্ট, কালো বর্ণের পোশাক তাকে আরো সংযত ও মার্জিত করে তুলেছে। তার গরম ছিমছাম চুল কাঁধের একটু নিচে নেমে এসে থেমেছে, আর শ্যামলা বর্ণের ত্বকে এক স্বাভাবিক সৌন্দর্যের আভা। সব মিলিয়ে তাকে দেখে মনে হয় সে যেন আধুনিক সময়ের প্রতিচ্ছবি, বর্তমান প্রজন্মের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। দোলা কিছুটা বিভ্রান্ত, কিছুটা উৎকণ্ঠিত স্বরে বলল, আমি কোথায়, আর আমার কি হয়েছে? মেয়েটি ধীর পদক্ষেপে এগিয়ে এসে দোলার বেডের সামনে রাখা একটি চেয়ারে বসলো। তার চোখে ছিল সংযম, আর ঠোঁটের কোণে এক হালকা আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। তারপর শান্ত কণ্ঠে বলল, প্রথমে পরিচয়টা হয়ে যাক, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব, কেমন? দোলা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। পরিস্থিতির অজানা ভার তাকে চেপে ধরলেও মেয়েটির কণ্ঠে এমন এক স্থিরতা ছিল যা অজান্তেই তাকে আশ্বস্ত করলো। শেষমেশ সে নীরবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আচ্ছা, তার কণ্ঠে তখনও দুর্বলতা, আর চোখে এক অমীমাংসিত প্রশ্নের ছায়া রয়ে গেল। মেয়েটি ভ্রু সামান্য উঁচু করে দোলার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা বিস্ময়ের সুরে বলল, শুধু আচ্ছা, এটাই শেষ? দোলা যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল, চোখ নামিয়ে নিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, তাহলে আর কি বলবো? তার সরল অনাড়ম্বর উত্তরে মেয়েটির ঠোঁটে একরাশ হাসি ফুটে উঠল। সেই হাসিতে ছিল না উপহাস, বরং এক ধরনের মুগ্ধতা, একেবারে অকৃত্রিম সরলতার প্রতি মৃদু স্নেহ মিশ্রিত বিস্ময়। কিছুক্ষণ দোলার দিকে তাকিয়ে থেকে সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি অথৈ শেখ। আর তুমি? দোলা ধীর স্বরে জবাব দিল, আমি দোলা। অথৈ কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালো, যেন উত্তরটি তার প্রত্যাশা পূরণ করেনি। শুধু দোলা? নামের আগে পিছে আর কিছু নেই? দোলা মাথা নাড়িয়ে নীরব সম্মতি জানালো। তার নাম যেন একক, নির্জন পরিচয়, কোনো উপসর্গ বা পরিসরের প্রয়োজন নেই। অথৈ কিছুক্ষণ তাকে নিরীক্ষণ করলো, তারপর মৃদু স্বরে বলল, আচ্ছা, আমি যদি তোমাকে তুমি করে বলি, তোমার কোনো অসুবিধে নেই তো? দোলা আবারও মাথা নাড়ল। তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়াগুলো যেন কথার চেয়ে বেশি কিছু প্রকাশ করছিল, এক ধরনের সংযম কিংবা হয়তো অন্তর্নীল ক্লান্তি। অথৈ তখন হালকা ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসলো, কিন্তু তার চোখের দৃষ্টি হঠাৎই তীক্ষ্ণ হয়ে উঠল। কণ্ঠস্বরেও এলো এক গাম্ভীর্য যা আগের সহজাত কোমলতাকে মুছে দিয়ে পরিস্থিতিকে অন্য এক মাত্রায় নিয়ে গেল। আচ্ছা, এখন বলো, তুমি মাঝরাতে এভাবে রাস্তার মাঝে একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়লে কেন? সে সামান্য থামলো, যেন দোলার প্রতিক্রিয়া পরখ করছে। তারপর
আরও নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে যোগ করলো, তোমার কি বাঁচার ইচ্ছে ফুরিয়ে গিয়েছিল নাকি ইচ্ছে করেই এমনটা করেছিল? প্রশ্নগুলো ছিল সরাসরি, কোনো অলংকারহীন, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল গভীর সংশয় আর এক অদৃশ্য অনুসন্ধানের তীব্রতা। অথইয়ের প্রশ্নগুলো যেন দোলার স্মৃতির অন্তঃস্থলে চাপা পড়ে থাকা এক অন্ধকার পর্দা হঠাৎ টেনে সরিয়ে দিল। মুহূর্তেই তার মস্তিষ্কে ফিরে এলো গত রাতের অস্পষ্ট অথচ বেদনাদায়ক চিত্রগুলো। বাড়ি থেকে বেরিয়ে পড়ার পর এক অদ্ভুত দিশাহীনতায় আচ্ছন্ন হয়ে পড়েছিল সে। কোথায় যাবে, কি করবে, কোনো কিছুরই যেন সুস্পষ্ট উত্তর ছিল না তার কাছে। অজানা এক ভার তাকে ভেতর থেকে টেনে নিচ্ছিল, আর সেই ভারের সাথেই তাল মিলিয়ে সে নির্বাক পদক্ষেপে হাঁটতে শুরু করেছিল ফাঁকা রাস্তা ধরে। চারপাশে তখন গভীর রাতের নিস্তব্ধতা, দূরের কোনো অচেনা আলো, মাঝে মধ্যে ভেসে আসা কুকুরের ডাক, সব মিলিয়ে এক অস্বস্তিকর নির্জনতা তাকে ঘিরে রেখেছিল। অথচ দোলার মন সে সবকিছুই স্পর্শ করতে পারছিল না। সে যেন নিজের ভেতরের অস্থিরতায় এতটাই নিমগ্ন ছিল যে বাইরের জগৎ তার কাছে সম্পূর্ণ অনুপস্থিতি হয়ে পড়েছিল। এই অন্যমনস্কতার মাঝেই কখন যে একটি দ্রুতগামী গাড়ি তার দিকে ধেয়ে এসেছিল সে টেরই পায়নি। পরের মুহূর্তেই এক প্রচণ্ড ধাক্কা আর সবকিছু অন্ধকারে তলিয়ে যাওয়া। স্মৃতির সেই আঘাত হঠাৎ করেই তাকে বর্তমান বাস্তবতায় ফিরিয়ে আনলো। দোলা কিছুটা কুণ্ঠিত কাচুমাচু ভঙ্গিতে অথইয়ের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট অনিশ্চয়তা আর কণ্ঠে দ্বিধার ছাপ। আসলে আমি ইচ্ছে করে করিনি, আমি খেয়াল করিনি তাই। তার কথাগুলো ছিল অসম্পূর্ণ, ছিন্ন ভিন্ন, যেন সে নিজেই জানে না কিভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করবে। অথই দোলার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর সামান্য গম্ভীর হয়ে বলল, খেয়াল ছিল না মানে কি? নিজের প্রতি এতটা উদাসীন হওয়া ঠিক নয়। আগে নিজেকে সামলাও, নিজের যত্ন নিতে শেখো, তারপর না হয় অন্য সব কিছু নিয়ে ভাববে। তার কণ্ঠে ছিল এক ধরনের শাসন, কিন্তু সেই শাসনের অন্তরালে লুকিয়ে ছিল সুস্পষ্ট দায়িত্ববোধ। একটু থেমে যেন আরো গভীরে পৌঁছতে চেয়ে সে আবার প্রশ্ন করলো, আরে এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? দোলার ঠোঁট নড়ল, কিন্তু কণ্ঠস্বর যেন কোথাও আটকে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর অবশেষে খুব আস্তে বলল, জানি না। অতএব ভ্রুকুঁচকে তার দিকে তাকালো, তার দৃষ্টিতে এবার স্পষ্ট বিস্ময়, সঙ্গে একটুখানি সংশয়ও মিশে আছে। জানো না মানে? তার কণ্ঠে ধরা পড়ল তীক্ষ্ণ প্রশ্নবোধ। তুমি কি এতিম? এই প্রশ্নটি যেন আচমকাই দোলার অন্তরের গভীরে আঘাত হানলো। এক মুহূর্তের জন্য সে সম্পূর্ণ স্থির হয়ে গেল। সময় যেন থমকে দাঁড়ালো তার চারপাশে। চোখের দৃষ্টি কেঁপে উঠল, ঠোঁট সামান্য কাঁপলো, কিন্তু সে নিজেকে সামলে রাখার চেষ্টা করলো। তারপর অনেকটা চাপা কণ্ঠে যেখানে কান্না আর সংযম একসাথে লড়াই করছে সে বলল, হ্যাঁ আমি এতিম, আমার কেউ নেই, আর কোনোদিন ছিলও না। শেষ বাক্যটি উচ্চারণ করতে গিয়ে তার কণ্ঠ ভেঙে এলো, কিন্তু তবুও সে চোখের জল গড়াতে দিল না, যেন কান্নাটুকুও সে নিজের ভেতরেই বন্দি করে রাখতে চায়। অথই কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল, তার মুখাবয়বে আগের তীক্ষ্ণতা খানিকটা নরম হয়ে এলো, কিন্তু সে তা প্রকাশ করলো না পুরোপুরি, বরং নিজেকে সংযত রেখে স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন করলো, আচ্ছা তাহলে তোমার কোনো পরিকল্পনা আছে? কোথায় থাকবে তুমি? দোলা মাথা নিচু করে বসে রইল। প্রশ্নটি তার কাছে যেন আরো জটিল হয়ে উঠল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে মাথা নাড়ল, জানি না আমি কি করব, কোথায় যাব। তার কণ্ঠে এবার স্পষ্ট অসহায়ত্বের ছাপ, যেন জীবনের সমস্ত পথ তার সামনে একসাথে বন্ধ হয়ে গেছে, আর সে দাঁড়িয়ে আছে এক অজানা শূন্যতার প্রান্তে। কোনো দিশা নেই, কোনো আশ্রয় নেই, কেবল অনিশ্চয়তার দীর্ঘ।